আমার দাদু খুব ব্যস্ত মানুষ। অনেকদিন পরে উনি মাঝে মাঝে আমাদের বাড়ি আসতেন। তখন খুব মজা হতো। মা অনেক রকম রান্না বান্না করতেন, বাবা তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসতেন। আর সবচেয়ে মজার বিষয় ছিল কোনো অন্যায় করলে বকুনি খাওয়ার ভয় নেই। সবচেয়ে মজা হলো সারাদিন দাদু আমাদের সঙ্গে লুডো খেলতেন, দাবা খেলতেন, অনেক রকম জোকস বলতেন, দেশ বিদেশের রকম ফেরকম গল্প বলতেন। দাদুর স্পেশাল গল্প বলতে ছিল হাইকোর্টের গল্প। আমার দাদু হচ্ছেন হাইকোর্টের নাম ডাকওয়ালা উকিল। ওর জীবনের পাশে প্রতিদিন ঘটে চলেছে অসংখ্য ঘটনা। তারই কিছু আমাদের মাঝে মাঝে উনি গল্প করতেন। একদিন দাদুকে আমরা ধরে বসলাম হাইকোর্ট দেখতে। আমরা মানে আমি, টিঙ্কু, আমার ছোট বোন আর আমার মামাতো ভাই তোতন। একদিন চললাম দাদুর সঙ্গে হাইকোর্ট দেখতে। বাইরে থেকে আকাশ চুম্বি তীক্ষ্ণ বর্ষা ফলকের চূড়াটা অনেকবার দেখেছি। এইবার দেখব ওটার ভেতরের অলিগলি। দাদু বললেন, এই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের লাল প্রাসাদটিতে সেই কবে থেকে কত বিচিত্র কাহিনী ঘটে চলেছে, অথচ কতটুকু স্মৃতি ধরে রাখতে পেরেছি আমরা। চলো আগে সব দেখাই, তারপর বাড়ি ফিরে একটা চমক লাগানো গল্প বলব। এই বাড়িটার নাম টেম্পল চেম্বার। সেই কতকাল আগে সাহেবদের আমলে তৈরি। এর উল্টো দিকের বাড়িটাই হলো হাইকোর্ট। তোতন বলল, এর নাম টেম্পল চেম্বার কেন হলো দাদু? দাদু হেসে বললেন, বলছি। এই যে মস্ত বড় হলদে বাড়িটা, কেমন খোপ খোপ বোলতার চাকের মতো, এর এক একটা খোপ হলো এক একটা অ্যাটর্নির বাসা। এখানে দিন দুপুরেও আলো ঢোকে না। এক একটা ঘরে বড় বড় পার্টিশন, মস্ত বড় বড় টেবিল, আর তাকে ঘিরে অনেকগুলো চেয়ার। এছাড়াও ঘরে ঘরে ছোট বড় আরও কত যে টেবিল, চেয়ার, আলমারি, কাগজপত্র, টাইপ মেশিন। আর ছিল দেওয়াল ঘিরে ওপর থেকে নিচের র্যাকে ঢাকা অসংখ্য মোটা মোটা বই। এমনই একটা ঘরের সুইং ডোর ঠেলে দাদু ঢুকলেন। বললেন, এরই নাম হলো চেম্বার। এক একটা চেম্বার এক একটা ফার্ম। এখানে বসেই সেই মান্ধাতার আমল থেকে জীবন নাটকের অসংখ্য কাহিনীর হিসাব নিকাশের খসড়া তৈরি হচ্ছে। আর এরই উল্টো দিকে হলো হাইকোর্ট। কালো কোট পরা আর কালো গাউন গায়ে অসংখ্য উকিল, ব্যারিস্টার, অ্যাটর্নি যাতায়াত করছে। হাইকোর্টের বিশালত্ব বলে বোঝানোই যায় না। অসংখ্য অলি গলি, খাঁজ থেকে ওপরে পেঁচিয়ে উঠে গেছে উঁচু উঁচু সিঁড়ি, একতলা, দোতলা, তিনতলা জুড়ে বড় বড় কোর্ট রুম। আর দোতলা, তিনতলা সিঁড়ির বাঁকে মস্ত বড় বড় মূর্তি আর ছবি। আর তারা এমন নিথরভাবে তাকিয়ে আছে, ওদের দিকে তাকালে কেমন একটা গা ছমছম করে। সব জায়গায় নানা জাতির স্ত্রী পুরুষ গিজগিজ করছে। সেদিন দাদুর সাথে হাইকোর্ট দেখে যতখানি না চমকে গিয়েছিলাম, তার চেয়ে বেশি চমকেছিলাম দাদুর সেই গা ছমছমে গল্প শুনে। দাদু বললেন, এই যে জনারণ্য দেখলি, মজার ব্যাপার কি জানিস? লাখ লাখ টাকা ঘুষ দিলেও একজন দারোয়ান পর্যন্ত হাইকোর্টে সন্ধ্যের পর আসবে না। কেন জানিস? আমরা বোকার মতন তাকিয়ে আছি। দাদু বললেন, ভূতের ভয়। হ্যাঁ রে, সন্ধে হলেই হাইকোর্টে ভূত ঘুরে বেড়ায়, আর জীবন্ত কাউকে পেলে ঘাড় মুটকে দেয়। আমরা একসঙ্গে আঁতকে উঠলাম। দাদু বললেন, লোকের ধারণা অনেক সময় অন্যায় বিচারেও প্রাণদণ্ড হয়, আবার দুষ্টু ভয়ঙ্কর লোকেদের ফাঁসির সাজাও হয়, আর সেই সব অতৃপ্ত আত্মারা নাকি প্রতিশোধের আশায় ঘুরে বেড়ায়। আমি এরকমই একটা ঘটনার গল্প আজকে তোদের বলব। আমার তখন যুবক বয়স, হাইকোর্টে সবে জয়েন করেছি। এসেই শুনলাম আর প্রত্যক্ষ করলাম যে সন্ধে হওয়ার পর কেউ এখানে থাকতে রাজি নয়। তখন ইংরেজ আমল। এক ইংরেজ মহিলা টাইপিস্ট আমাদের ফার্মে কাজ করতেন। প্রতিদিন কাজের শেষে ওর স্বামী গাড়ি করে ওকে বাড়ি ফিরে নিয়ে যেতেন। একদিন ব্যতিক্রম হলো। কোনো কারণে ভদ্রমহিলা আগেই চলে গেলেন। আমিও সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসি। পরদিন কোর্টে গিয়ে শুনি মেম সাহেবের স্বামীকে মৃত অবস্থায় ভেতরের করিডোরে পাওয়া গেছে। জানা গেল উনি জানতেন না যে মেম সাহেব বাড়ি ফিরে গিয়েছিলেন। সবার বারণ সত্ত্বেও স্ত্রীর খোঁজে রোজকার মতন উনি হাইকোর্টের ভেতরে ঢোকেন। দারোয়ান চলে যায়। তারপর কি হয় কেউ জানে না। মৃত্যুর কারণও জানা যায় না, কোনো রকম তদন্তেও কিছু জানা যায় না। শুধু চোখ দুটো স্থির হয়ে তাকিয়েছিল। এরপর একদিন আমার অভিজ্ঞতার কথা বলি। সারাদিন চেম্বারে বসে প্রচুর কাজ করেছি, কখন সন্ধে হয়ে গেছে খেয়ালই করিনি। প্রায় সবাই চলে গেছে। দু একজন যারা ছিল আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলে তারাও বেরিয়ে গেল। আমি নেমেই আসছিলাম, হঠাৎ মনে পড়লো অত্যন্ত জরুরি একটা ফাইল বার লাইব্রেরিতে ফেলে এসেছি। পরদিন কেস আছে,
অগত্যা আমাকে ফিরতেই হলো। ভেতরে একটা অদ্ভুত নিঃশব্দ। জলদি পায়ে ছুটতে ছুটতে প্রায় অর্ধেক দোতলা সিঁড়ি পেরিয়েছি। ঠিক সেই সময়ই মনে হলো আরও একটা কেউ যেন ঠিক ওইভাবেই আমার মতন ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কিছু দূর উঠে আমি থামলাম, সেই শব্দটাও থামল। আর যখনই হাঁটছি পেছনে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, খট খট জুতোর শব্দ। ভয় পিছনে তাকাবার ক্ষমতাও লোপ পেয়ে গেছে আমার। যুবক বয়স, বুকে বল হারাতে দিলাম না। অত্যন্ত দ্রুত ঢুকে ফাইল নিয়ে 3 তলা থেকে প্রায় লাফিয়ে নামতে লাগলাম। আর পেছনে সেই জুতোর শব্দটাও তাড়া করে নামছে। করিডোর পেরিয়ে আসছি, শব্দও ছুটছে, থামছি, শব্দ থামছে। হঠাৎ মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। দাঁড়িয়ে এক টানে জুতো খুলে মোজা পায়ে হাঁটতে লাগলাম। পিছনে দৌড়ে আসা কেউ যেন থেমে গেল। আমি তখন দরদর করে ঘামছি, তবুও জুতো আবার পরে শান্ত মনে হাইকোর্ট থেকে বেরিয়ে গেলাম। দাদুর বলা শেষ হয়েছে কি হয়নি, টিঙ্কু চেঁচিয়ে উঠল, ভূত তোমার পিছু নিল না, তোমাকে বেরিয়ে আসতে দিল জ্যান্ত? দাদু অল্প হেসে বললেন, ভূত থাকলে দিত কিনা জানি না। আমরা এবার একসঙ্গে বলে উঠলাম, ওমা, তবে তোমার পিছু নিল যে? দাদু বললেন, কেউ আমার পিছু নেয়নি। আসলে তোমরা দেখেছো তো ভেতরের ছাদগুলো কেমন ফাঁপা হয়ে মাটি থেকে কত উঁচুতে চলে গেছে। হলগুলোও বিশাল বিশাল, সবই ফাঁকা পড়ে থাকে। তাই চলার সময় শব্দের প্রতিধ্বনি জাগায়, মনে হয় কেউ যেন পেছনে হাঁটছে। তারপর অত জন কোলাহল থেকে অমন নিস্তব্ধতা, বড় বড় মূর্তি, অল্প ফিকে আলো, সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়, আর তাতেই মন দুর্বল হয়ে যায়। তাই জুতো খুললেই ভূত হাওয়া। ভাগ্যিস মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়নি, তাহলেই তো সবাই বলতো ভূতের কাণ্ড। আমিও হয়তো তাই ভাবতাম। কিন্তু সাহেব যে মারা গেলেন, দাদু বললেন, ঠিক আগে যা বললাম ওই অবস্থা। ভূতের মাথায় এই অবস্থায় আলো ছায়াতে ভূত দেখে। তিনি নির্ঘাত সেই অবস্থাতেই হার্ট ফেল করেছিলেন। তাই তো বলি, বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলেই দেখবে বিপদ কেটে যাবে। আমি জানি আজকে আমার রাখাল আর গরুর পালের গল্প বলার কথা ছিল, কিন্তু আমি সকালবেলা বাড়িতেই বইটা পেলাম, সেরা ভূতের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত। আর তার থেকে আমি সেই ছোটোবেলার গল্পগুলো, ভূতের গল্পগুলো পড়ছিলাম। তখনই মনে হলো যে একটু ভূতের গল্পও বলি। আমার তো ছোটোবেলায় ভূতের গল্প খুব প্রিয় ছিল, যদিও এটা তো ভূতের গল্প নয়। এই গল্পটার নাম ছিল হাইকোর্টের ভূত, ছন্দা বাগচির লেখা।